ওকে, গুড মর্নিং সবাইকে। আমাদের গত ক্লাস থেকে কিছু বাকি ছিল, সেই বাকিটুকু আমরা শেষ করব আজকে। আমাদের ক্লাসটা ছিল মেজারমেন্ট অফ ফাস্টনেস প্রপার্টিস এবং টেক্সটাইল ম্যাটেরিয়াল। সেগুলোর আমরা অনেকগুলো ফাস্টনেস প্রপার্টিস দেখেছি। প্রথমত কালার ফাস্টনেস টু ওয়াশ, তারপর কালার ফাস্টনেস টু রাবিং। এবার আমাদের একটু কালার ফাস্টনেস টু লাইট দেখতে হবে, সেটা সম্পর্কে আজকে আমরা পড়বো। সো হোপফুলি তোমাদের কালার ফাস্টনেস সম্পর্কে ধারণা হয়েছে যে কোনো এজেন্টের এগেনিস্টে কালারটা থাকবে কি থাকবে না, চলে যাবে কি চলে যাবে না, সেটাকে আমরা কালার ফাস্টনেস বলছি। তো লাইট ফাস্টনেস এর ক্ষেত্রে একই রকম ঘটনা, যে লাইট ফাস্টনেস এর ক্ষেত্রে আমরা কি বলতেছি যে আমাদের ডে লাইটের জন্য আমাদের সূর্যের আলোর প্রভাবে আমাদের কাপড়ের কালারটা থাকবে নাকি চলে যাবে, সেটার জন্য যে টেস্ট সেটাকে আমরা লাইট ফাস্টনেস টেস্ট বলছি। যে আমরা যদি গ্রামে কাকতাড়ুয়ায় দেখি যে আমরা পুরনো জামা কাপড় পরিয়ে দেই, ঠিক আছে, কিন্তু সেটা যখন 6 মাস চলে যায় রোদ বৃষ্টিতে ভিজে, সেটা কিন্তু আরো পুরনো হয়ে যায়, অর্থাৎ তার কালারটা জ্বলে যায় বা ডিগ্রেডেড হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে সেটাই, যে আসলে লাইটের এগেনিস্টে সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোকের কারণে আমাদের যে ফেব্রিকটা ডায়েট করা হলো, ডেভেলপ করা হলো, সেই ফেব্রিকটার প্রপার্টিসটা কিরকম দিবে সেজন্য করা হয়। তো এখানে যদি লিটারেচার দেখি, বলা হচ্ছে when a dyed fabric is exposed to a sunlight during its use, the dye should not fade or change its color. এটাই সাধারণত হওয়া উচিত, কিন্তু so this property of the retaining original color against the action of sunlight is called light fastness properties of the dyed material or dyed fabric. So light fastness of a dye is expressed by the fastness rating 1 to 8, which is given by the British Standard Institution. আমাদের দুটো স্কেল রয়েছে, আমরা জানিছিলাম গ্রে স্কেল কালার চেঞ্জ এবং লাইট ফাস্টনেস এর জন্য ব্লু উল স্কেল। তো এই ব্লু উল স্কেলের দুটো রেটিং রয়েছে, একটা 1 to 8 এবং একটা L2 থেকে L9 দুটো রয়েছে। তো আমরা সাধারণত ব্রিটিশ স্ট্যান্ডার্ড যেটা 1 to 8 সেটাই সবাই ফলো করে। সো দ্য মোর রেটিং অফ দ্য ডাই হায়ার উইল বি লাইট ফাস্টনেস। সো 1 থেকে 8, নিচ থেকে উপরে যাবে। 8 হলে কি খুবই ভালো, 1 হলে খারাপ, অর্থাৎ 8-এ কোনো চেঞ্জ হবে না, সেটাই আমরা দেখবো স্কেল। তো এখানে পাশে একটা চিত্র দেখা যাচ্ছে, যেটা একটা লাইট ফাস্টনেস টেস্টার। সেই লাইট ফাস্টনেস টেস্টার একজন কাজ করছে, দেখতে পাচ্ছি আমরা। আহ এগুলো কিভাবে কাজ করছে আমরা ভিডিও দেখব। তো এই ছিল আমাদের লাইট ফাস্টনেস, যেটা আমি বুঝাতে চাচ্ছি যে লাইটের এগেনিস্টে সূর্যালোকের এগেনিস্টে কি ধরনের আচরণ দেয়। কিন্তু যেহেতু আমাদের ল্যাবে তো সূর্যালোক সেভাবে, সো আমরা ডে লাইট যেটা ইউজ করবো, আর্টিফিশিয়াল লাইট ইউজ করবো, আর্টিফিশিয়াল লাইট ইউজ করে আমরা আমাদের আহ, কাজটা বজায় রাখবো, অর্থাৎ একই যে কন্ডিশন সূর্যালোকের ফলে হয় সেই কন্ডিশনটা সৃষ্টি করব, করে ফেব্রিকটাকে এক্সপোজ করব, করে দেখবো যে আলটিমেট এখানে আসলে কি হচ্ছে বা কিরকম কালারটা থাকছে বা উঠে চলে যাচ্ছে, সেই যে বিষয়টা সেটা দেখবো। ওকে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি বলি যে পারপোজ অফ দ্য কালার ফাস্টনেস লাইট ইজ টু ডিটারমাইন হাউ মাচ কালার উইল বি ফেড when exposed to artificial xenon arc light, যেটা আমরা ইউজ করি সূর্যালোকের পরিবর্তে আর্টিফিশিয়াল xenon arc লাইট represented is natural daylight. Okay, that is measure of the resistance to finding a dyed textile when exposed to the daylight. It is a common carry physical test before after. আমরা কিছু ফিজিক্যাল টেস্ট করব, সেজন্য এরকম করে স্যাম্পল তৈরি করতে হয়। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লু উল স্কেল, এটাকে বলা হয়। ব্লু উল স্কেল কিছুই না, 8 প্রকারের উল। সেই 8 প্রকারের উল এভাবে সাজানো হয়েছে। তো সাজানোর পরে কি করা হয়েছে, উল্টা উল্টা সাজানো হয়েছে। এভাবে সাজানোর পরে এটা কি করা হয়েছে, এক্সপোজ করা হয়েছে, 4টা ধাপে এক্সপোজ করা হয়েছে, করে দেখা গেছে যে কি ধরনের চেঞ্জটা আসতেছে, সেটাই ব্লু উল স্কেল। এটাকে ব্লু উল স্কেল আমরা বলতেছি। আমরা যখন ভিডিও দেখবো বা একটু ক্লিয়ার হব তখন বুঝতে পারবো আসলে। সো আমরা পরের স্লাইডে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেটিং এর কথাটা বললাম আমি, সেই রেটিংটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই হোপফুলি, যে মেজারমেন্ট লাইট ফাস্টনেস গ্রেডিং 1 to 8। আমরা যদি দেখি 8 থেকে 1, যে ডিগ্রি অফ ফেডিং, মানে 8-এ কোনো ফেডিং হবে না, অর্থাৎ যেরকম কালারটা ছিল সেরকমই থাকবে। তারপরে আমরা যদি ইয়েতে যাই, পরবর্তীতে যাই 7-এ, যে ভেরি স্লাইটলি সেটা ইয়ে করবে, তারপর এটা স্লাইড করবে, মডারেট করবে, অ্যাপ্রোচিয়েবল করবে, সিগনিফিক্যান্ট, এক্সটেন্সিভ এন্ড ভেরি এক্সটেন্সিভ সবচেয়ে। সো আমরা শেষের দিকে যেটা দেখতেছি সেটা কি সবচেয়ে বেশি খারাপ, উপরের দিকে যত যাওয়া যাচ্ছে
ততই কিন্তু ভালো হচ্ছে। ঠিক আছে? সো আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, এটা থেকে আমরা রেটিং থেকে বুঝবো যে এটা কিরকম। ওকে, তো এটা ছিল আমাদের স্কেল, গ্রে লাইট ফাস্টনেস এর জন্য যে স্কেল, আমাদের মেজারমেন্ট স্কেল। তো এখন চলো, আমরা অনেকগুলো মেথড রয়েছে আমাদের লাইট ফাস্টনেস টেস্টের জন্য, তার ভিতরে আমরা একটা দেখব, যদিও সবগুলোর প্রিন্সিপাল একই, একটু এদিক সেদিক আছে। আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে ISO 105B02। তো সেই পদ্ধতিতে কি, স্কোপটা কি বলছে যে দিস ইজ দ্য পার্ট অফ IO10 স্পেসিফাইড মেথড ইন্টেন্ট অফ ডিটারমাইনিং দ্য ইফেক্ট অফ দ্য কালার অফ টেক্সটাইল অল কাইন্ড অফ ফ্রম আর্টিফিশিয়াল লাইটস আর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডে লাইটের মাধ্যমে সবগুলো মেনশন করব। দিস ইজ অ্যাপ্লিকেবল হোয়াইট ব্লিচ ফেব্রিক টেক্সটাইল, দিস মেথড অলসো ইউজ অনলি ডিফারেন্ট টাইপস অফ ব্লু রেফারেন্স অ্যান্ড টু সেট অফ রেফারেন্স মে নট বি আইডেন্টিক্যাল, অর্থাৎ দুটোর মধ্যে একটা ইউজ করতে হবে। প্রিন্সিপালটা কি বলা হচ্ছে, স্পেসিমেন অফ দ্য টেক্সটাইল বি টেস্টেড ইজ এক্সপোজ টু দ্য আর্টিফিশিয়াল লাইট আন্ডার কন্ট্রোল কন্ডিশন and with the set of reference material, the color fastness is assessed by completing the chance of the specimen with the reference material used। অর্থাৎ আমরা যে কাপড়টা, ডাইট কাপড়টার কালার ফাস্টনেস টু লাইট নির্ণয় করতে চাই, সেই কাপড়টার সাথে আমরা কিছু রেফারেন্স স্যাম্পল দিয়ে সেটাকে এক্সপোজ করে লাইটে, তারপর বের করে সেটা আমরা কালার ফাস্টনেস টু লাইট নির্ণয় করব। ম্যাটেরিয়ালসটা কি কি, ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে ব্লু রেফারেন্স 1 to 8 এগুলো আমাদের লাগবে। লাইট সোর্স জেনন আর্ক ল্যাম্প 55 সেটা 5500K থেকে 65K, 6500 6500K, টেম্পারেচার 37 প্লাস মাইনাস 2, হিউমিডিটি 40%। এই ছিল আমাদের ন্যাচারাল কন্ডিশন। ওকে, এরপরে আমরা চলে আসি স্পেসিমেন প্রিপারেশন। স্পেসিমেন প্রিপারেশনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি দেখি যে the size of the test specimen will depend on the number of the specimen be tested and shape of the dimension of the specimen holders with the apparatus। দেখো কতগুলো স্পেসিমেন চেক করতে হবে সেটার উপর ডিপেন্ড করছে, এবং এটাকে আমরা হোল্ডার বলছি। ঠিক আছে, ক্লিপবোর্ড, কার্ডবোর্ড অথবা হোল্ডার বলছি। কার্ডবোর্ড অর্থাৎ হোল্ডার আছে, যেটা এই কার্ডবোর্ডটা ওখানে প্লেস করব, সেই হোল্ডারের দৈর্ঘ্য কতটুকু তার উপর ডিপেন্ড করছে। সাধারণত 1 into 4.5 সেন্টিমিটার হয়ে থাকে। সো দ্যাট স্পেসিমেন মে বি স্ট্রিপ ক্লথ অ্যান্ড ইয়ার্ন উন্ড ক্লোজ টুগেদার, যদি ইয়ার্ন হয় তাহলে এভাবে পেঁচাবো। অ্যান্ড অন স্যাম্পল মাউন্টিং কার্ড অ্যান্ড laid parallel to the first net card or mat of fibers combined compressed to give uniform surface extend the card, and each exposed and unexposed area shall not be less than 10 to the power 8 মিমি, এর কম হওয়া যাবে না, এর বেশি হতে হবে। সো ফেসিলিটেট দ্য হ্যান্ডলিং দ্য টেস্ট স্পেসিমেন শুড বি টেস্টেড এন্ড সিমিলার স্টেপস এন্ড রেফারেন্স বেবি অন দ্য কার্ডস। দেখো আমি যে কথাগুলো বলতেছি হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। এরকম একটা কাগজের কার্ডে আমাদের নির্দিষ্ট সাইজে, এর চেক বেশি আর কি, সেটা ডিপেন্ড করছে কতগুলো স্যাম্পল দিব সেটার উপর, এরকম করে মাউন্টেন করব। স্যাম্পল গুলোকে কেটে কেটে কাগজে স্ট্যাপলার করে মাউন্টেন করব, তারপর সেটাকে হোল্ডিং এর ভিতর ঢোকাবো। দেখো, the cover shall make the close contact with the surface of the unexposed areas specimen to the references in order to give a sharp line determination between the exposed and unexposed areas। তো এখানে যখন অর্ধেকটা ঢেকে লাইট এক্সপোজ করা হবে, যে জায়গাটা লাইট পড়বে সেটা ফেড হয়ে যাবে, এবং যে জায়গাটা লাইট পড়বে না সেটা আনফেড থেকে যাবে। ওকে, দেখো বলা হচ্ছে যে টেস্ট স্পেসিমেন শুড বি টেস্টেড এন্ড ব্লু রেফারেন্স এন্ড ইকুয়াল সাইজ এন্ড শেপ। আমরা ভিডিও দেখবো। ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য ইরোডস এন্ড মেজারমেন্ট, অ্যাভয়েডিং দ্য ভিজুয়াল এন্ড এক্সপোজড এন্ড আনএক্সপেক্টেড লঙ্গার প্যাটার্ন। ওকে, সো এক্সপোজার কন্ডিশনটা আমরা একটু দেখবো যে ভিতরে কতক্ষণ চলবে এবং কিসের উপর চলবে সেটার উপর বেস করে। দেখো এখানে অনেকগুলো এক্সপোজার কন্ডিশন রয়েছে আমাদের, যে কেমিক্যাল কন্ডিশন, রেপ্লিকেটেড ব্লু রেফারেন্সেস, তারপরে রয়েছে প্যাকেল টেম্পারেচার। আমরা কত দেখবো, আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রে টেম্পারেচারটা কত রয়েছে। ঠিক আছে, তো এই যে টেম্পারেচারটা, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, অর্থাৎ মোটামুটি আমাদের দেশে কত রাখা হয়, ট্রপিক্যাল সে 40 বা প্লাস মাইনাস 3 বলতে 37, যেটা আমাদের স্ট্যান্ডার্ড সেটাই রাখা হয় সাধারণত। ওকে, তো কতক্ষণ রাখবো, 4 থেকে 40 কি 72 ঘন্টা পর্যন্ত রাখা হয়। তো এক্সপোজার মেথড আমাদের অনেকগুলো রয়েছে, 1 2 3 4 5। তো তার আগে আমি তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, না হলে তোমরা ক্লিয়ার হচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে।
সো আমি একটা ভিডিও শেয়ার করতে চাই তোমাদের সাথে। ওকে, আমরা সবাই একটু লক্ষ্য করব। ওকে, কালার ফাস্টনেস এগেইনস্ট লাইট নির্ণয় করার জন্য আমাদের যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে সেটা হচ্ছে, প্রথম একটা আর্টিফিশিয়াল লাইট লাগবে, যেটাকে আমরা ডে লাইটের সাথে তুলনা করছি, যেটা হলো সাধারণত জেনন আর্ক লাইট। জেনন আর্ক লাইট এটা ভিতরে থাকে। আমরা আগের হ্যাচাক বাতি দেখছি না, হ্যাচাক বাতি, ঠিক হ্যাচাক বাতির মতো এই ফিল্টার লাইট রয়েছে। তারপরে এই যে স্ট্যান্ডার্ড ফোল্ডার, যেটাতে আমরা স্যাম্পলটা লাগাবো, স্যাম্পল হোল্ডার। ওকে, স্যাম্পলটা যেখানে লাগাবো, অ্যান্ড ক্লিপ, ঠিক আছে, বা মার্কস বলা হচ্ছে। এক থেকে ব্লুর স্ট্যান্ডার্ড রেফারেন্স রুল 1 থেকে 8। এরপর আমাদের প্রথমে স্যাম্পলটাকে রিল্যাক্সিং করে নিতে হবে, করে নেওয়ার পর কন্ডিশনিং করে নেওয়ার পর 1/4.5 সেন্টিমিটার আমাদের কেটে নিব আমরা স্যাম্পলটাকে। তো এই পদ্ধতিতে একটা স্যাম্পলও দেওয়া যেতে পারে, অনেকগুলো স্যাম্পলও দেওয়া যেতে পারে। কিভাবে তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে সুন্দর করে মার্ক করে আমাদের স্যাম্পলটা প্রথমে কেটে নিতে হবে। যদি ইয়ানের হয় তাহলে কার্ডে পেঁচাইতে হবে। আমাদের যে কার্ডটা দেখতেছি এই কার্ডটাতে পেঁচ মারতে হবে। ওকে, 1/4.5 সেন্টিমিটার কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওকে, এরপরে স্যাম্পলটা এখানে মাউন্টেড করব। যদি প্রিন্ট ফেব্রিক হয় তাহলে যতগুলো কালার আছে ততগুলো থেকে নিব, কারণ সবগুলোই ফেড হতে পারে। ওকে, সো এক যদি কালার হয় তাহলে কোনো সমস্যা নেই। এভাবে একটা কার্ডে, কাগজের কার্ডে স্যাম্পলটাকে স্টাপলার দিয়ে লাগিয়ে দিচ্ছি 1/4.5 সেন্টিমিটার। ওকে, লাগিয়ে দিচ্ছি, ডান। এরপর আমাদের ব্লু রুলটা কাটতে হবে, ব্লুটাও লাগাতে হবে, যেটার 1 থেকে 8টা স্যাম্পল রয়েছে। দিস ইজ দ্য ক্লিপ। হোল্ডারে আমরা কি লাগিয়ে দিলাম, আমাদের কার্ডটা, এন্ড ক্লিপটা বা মার্কসটা উপরে লাগিয়ে দিলাম। এই আমাদের স্যাম্পলটা প্রিপারেশন হয়ে গেল। ওকে, তো যে জায়গাটা ফাঁকা আছে সাধারণত সেই জায়গাটাই কি লাইট পড়বে, আর বাকিগুলো তো ঢাকায় রয়েছে। এরপরে আমাদের ব্লু উলটা লাগাতে হবে। তো ব্লু উলটা এক স্যাম্পলই লাগানো যেতে পারে অথবা ভিন্ন স্যাম্পলে লাগানো যেতে পারে। যখন আমাদের স্যাম্পলের পরিমাণ অনেকগুলো হবে তখন আমরা সাধারণত একটা কার্ডে শুধু ব্লু উল লাগাবো আর বাকিগুলোতে স্যাম্পল লাগাবো। আর যখন স্যাম্পলের পরিমাণ একটা হবে তখন একটা কার্ডেই লাগানো যাবে, কারণ 8টার নিচে আরো অনেক জায়গা থাকে। একই সাইজে কেটে নিতে হবে, 1/4.5 সেন্টিমিটার একই স্ট্যান্ডার্ডে কেটে নিতে হবে আমাদের। ব্লু উলটাও, এটা এখনো স্কেল হয়নি, অর্থাৎ যখন সাজাবো তখন সেটাকে স্কেল বলবে। এটা স্পেসিফিক লাইটের এগেনিস্টে স্পেসিফিক ডিগ্রেডেশন দেয়, সেটার উপর বেস করে আমরা আমাদের স্যাম্পলটা অ্যাক্সেস করব যে কতক্ষণ দিচ্ছে। ব্লু উলটা কেটে নিব, কেটে নিয়ে সেটাও মাউন্টেড করব আমাদের। ওকে, আমাদের লাইন অনুসারে কেটে নিলাম স্যাম্পলটাকে। নেওয়ার পর আমাদের যে কার্ডবোর্ড ছিল বা বোর্ড ছিল, সেই বোর্ডে, কাগজের বোর্ড, সেটাতে লাগাবো। এভাবে 1 থেকে 8 পর্যন্ত লাগাবো। তো এই 1 থেকে 8 পর্যন্ত এটা 1 2 থেকে শুরু হয়েছে উপরে। এই যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 উপরের দিকে ব্লু গুলো লাগালাম। ওকে, তারপর সেটাকে আমরা হোল্ডারে ঢুকাবো। হোল্ডারে লাগালাম। নাও এখন আমরা যদি অনেকগুলো স্যাম্পল টেস্ট করতে চাই তখন আমরা প্রথম যে স্যাম্পলটা প্রিপারেশন করলাম একটা স্যাম্পল, সেটাতে অনেকগুলো লাগিয়ে দিব, দিয়ে এটা তো ব্লু স্কেল প্রিপারেশন হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে ডিভাইসে সেট করব, ডিভাইসে প্লেস করব, যেখানে আর্টিফিশিয়াল
ডে লাইট রয়েছে। এখানে লাগাচ্ছে, এই যে বললাম হ্যাজেক লাইটের মতো, ওইটা জেনন এর লাইট ভিতরে আঙ্গুল দিয়ে আমরা দেখাচ্ছি। এই যে এটা জেনন এক লাইট, এটাই ডে লাইটের লাইটটা দিবে এবং ফেব্রিকটা এখানে থেকে এক্সপোজার হবে। এবং ব্লুটাও যেটা রেফারেন্স সেটা রাখতে হবে। ওকে, রাখলাম। এবং কোনো ফাঁকা রাখা জায়গা যাবে না, যদি স্যাম্পল নাও থাকে তারপরে কোনো ফাঁকা রাখা যাবে না, কারণ ওই দিক দিয়ে আলোটা চলে যেতে পারে। সো পুরোটাই ক্লোজ করে দিতে হবে। তারপর আমাদের যে টেম্পারেচার কত, রিলেটিভ হিউমিডিটি 40% এবং হচ্ছে আমাদের 37 ডিগ্রি প্লাস মাইনাস 3 বা 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ঠিক করে দিতে হবে। অ্যাবাউট চলবে এটা কতক্ষণ, প্রায় 72 ঘন্টা পর্যন্ত। সেটা কতক্ষণ চলবে বায়ারের উপর ডিপেন্ড করছে। এবং টেম্পারেচার যেন কখনোই 50 ডিগ্রি টেম্পারেচার অতিক্রম না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল হবে না। ওকে, সেটিং করে আমরা কি করব, স্টার্ট বাটন প্রেস করব। টলারেন্স চেক করতে তো অবশ্যই হবে, ক্যালিব্রেশন সবকিছু করে মেশিন রেডি করতে হবে, তারপরে মেশিন একটা রেড ময়েশ্চার কন্ট্রোল লাইট আছে, সেটা দিয়ে আমরা ময়েশ্চার কত পার্সেন্ট আছে সেটা চেক করে নিতে পারবো, বা হিউমিডিটি কতটুকু আছে সেটা চেক করে নিতে পারবো। দেখো, এখন এখানে একটা কথা আছে যে এখানে তোমরা 4টা শেড দেখতে পাচ্ছ, যে 1 2 3 4, অর্থাৎ এই 4টা বা 3টা এটা ডিপেন্ড করছে তুমি কতবার ফাঁকা জায়গাটা চেঞ্জ করে দিচ্ছ। এটা কাস্টমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে। এটা এরকমটা চিন্তা করা হয় যে এই যে যেটা ব্লু স্কেলটা এক্সপোজ হবে, এই যে ব্লু স্কেলটা এক্সপোজ হবে প্রথমটার থেকে 4 গুণ বেশি সময় ধরে। অর্থাৎ প্রথমটা যদি 3 ঘন্টা হয় তাহলে পরেরটা হবে কত 12 ঘন্টা, এরকম করে এক্সপোজ করা হয়। অর্থাৎ এই এই যে শেডিং গুলো দেখা যাচ্ছে এগুলোতেও কিন্তু এক্সপোজিং টাইম আছে। মনে করো এটা 3 ঘন্টা ছিল, এটা 12 ঘন্টা ছিল, এটা তারপরে আরো বেশি সময় ছিল। ঠিক আছে, এভাবে 3 4টা টাইমে করা হয়, সেটা বায়ার বলে দেয় যে কতক্ষণ করতে হবে। এবং এই যে ব্লু উলগুলো আছে সেগুলো কিন্তু এক্সপোজ হয় এবং তাদেরও কিছু ফেডিং হয়। আমাদের স্যাম্পলটাও নিচে অথবা উপরে লাগানো থাকতে পারে বা আলাদা ক্লিপে লাগানো থাকতে পারে, সেখান থেকে আমরা এটার সাথে অ্যাক্সেস করব যে এটার চেঞ্জটা কিরকম হয়েছে আর আমাদের স্যাম্পলটার চেঞ্জটা কিরকম হয়েছে। চলো দেখি। কাস্টমার ডিমান্ডের উপর বেস করে আমরা সাধারণত কত ঘন্টা এক্সপোজার করব, কতগুলো ভেরিয়েশন করব সেটা ডিপেন্ড করছে। ওকে, তো বের হয়ে গেলে 72 ঘন্টা পর বা আরো বেশি আমরা একটু দেখবো যে কিভাবে অ্যাসেস করে। ওকে, গ্রে স্কেল দিয়ে আমরা ফেডিংটা দেখে নিতে পারি যে কতটুকু হয়েছে বা কি কোনটার সাথে কত গ্রেডিং ফেডিং হয়। কিন্তু লাইট ফাস্টনেসটা আমাদের আসলে দেখতে হবে আমাদের স্ট্যান্ডার্ড ব্লু স্কেলের সাথে। দেখো এখানে আমাদের যে স্যাম্পলটা সেটা আমাদের স্যাম্পল ছিল এবং এখানে যেটা ছিল সেটা হলো ব্লু স্কেল। এখন আমাদের যে স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটার ফেডিংটা কোনটার সাথে মিলে, ব্লু স্কেলের কতটার সাথে মেশে সেটাই হবে তার গ্রেডিং। সেটা হতে পারে 8, সেটা হতে পারে 1, সেটা হতে পারে 2। অর্থাৎ আমাদের ব্লু স্কেলে যে ফেডিংটা হলো সেটার কোন ফেডিং এর সাথে আমাদের স্যাম্পলের ফেডিংটা মেলে সেটাই হচ্ছে তার গ্রেডিং। তো এই ছিল আমাদের লাইট ফাস্টনেস টেস্টের যে কথা। সেজন্য আমরা আবার ইয়েতে চলে যাই, লিটারেচারে চলে যাই, যে আমাদের অনেকগুলো মেথড রয়েছে। আমরা যে মেথডটা পড়লাম সেটা হচ্ছে মেথড 2 এর ঘটনা দেখলাম, মেথড 3 একই রকম। সো বলা হচ্ছে কিভাবে আমরা কি করব, স্যাম্পলটাকে মাউন্টেন করব, যেটা আমরা দেখলাম যে fabric basic feature is controlled to expose by the inspection of the light blue reference, and the method allows the multiple test specimen to be tested using a reduced number of blue reference and topically target blue reference together and two blue references and immediately
presiding target blue reference to assisting the quantify the specimen which does not conform with the requirement of the specimen. আহ দেখো ওপেক কাভার রয়েছে যে কথাগুলো বলা হলো বা যে কথাগুলো আমরা দেখলাম, দেখো এখানে সেই কথাগুলোই বলা আছে যে আমাদের স্যাম্পলটাকে কিভাবে মাউন্টেন করতে হবে, ব্লু স্কেলটাকে কিভাবে মাউন্টেন করতে হবে, তারপর ক্লিপ দিয়ে ঢেকে দিতে হবে এবং এক্সপোজ করতে হবে লাইটের এগেনিস্টে। সো দেখা যাবে যে কিরকম হচ্ছে সেটাই আসলে তার লাইট ফাস্টনেস প্রপার্টিস বা লাইট ফাস্টনেস গ্রেডিং। তো এই ছিল আমাদের অ্যাসেসমেন্ট। লাইট ফাস্টনেস 24 ঘন্টা থেকে 48-72 ঘন্টা পর্যন্ত হতে পারে। এখানে আমি কিছু লিংক দিয়ে দিয়েছি। তো আমি যদি সিম্পলি তোমাদের কাছে লাইট ফাস্টনেস টেস্টটা ব্যাখ্যা করতে চাই তাহলে সেটা যেরকম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আহ, দেখো লাইট ফাস্টনেস টেস্টটা যদি সিম্পলি বলি, আমরা লাইট ফাস্টনেস টেস্টটা হচ্ছে যে কোনো একটা ডায়েট ম্যাটেরিয়ালের সূর্যের আলোর উপস্থিতিতে সেখানে লাইটটা কিরকম ফেডিং হবে সেটা সেটা দেখার জন্য আমাদের যেহেতু ল্যাবে সূর্যের আলো তো সম্ভব নয়, সেজন্য আমরা আর্টিফিশিয়াল জ্যানন লাইট তৈরি করতেছি বা জ্যানন লাইট আমরা পেয়েছি, সেই লাইটের এগেনিস্টে আমরা সেটা চেক করব কিভাবে। সেই লাইটটা ওই যে বললাম হ্যাজাক বাতি দেখেছি আমরা, ঠিক হ্যাজাক বাতির মতো এই লাইটটার প্যানেল রয়েছে এবং লাইটটা জ্বালানো হচ্ছে, তারপর চারপাশ দিয়ে কি করছে আমাদের স্যাম্পল গুলো লাগানো হচ্ছে। স্যাম্পল গুলো কিরকম, স্যাম্পল হোল্ডারে স্যাম্পল গুলো লাগানো হচ্ছে। এখানে কিভাবে স্যাম্পল গুলো মাউন্টেন করা হচ্ছে, দেখো এরকম একটা বোর্ডে, স্যাম্পল বোর্ডে আমাদের কি অনেকগুলো স্যাম্পল লাগানো যেতে পারে। তো প্রথমে আমাদের যেটা করতে হয় যে ব্লু উল স্ট্যান্ডার্ড যে উল গুলো রয়েছে সেগুলো কি একটা একটা করে কেটে কেটে 1 থেকে 8 পর্যন্ত এখানে লাগাতে হয়, মাউন্টেড করতে হয় কার্ডবোর্ডে বা স্যাম্পল বোর্ডে। এখন যখন যদি স্যাম্পল একটা হয় তাহলে সেটাকে উপরে নিচে যে কোনো একখানে লাগিয়ে দিতে হয়, অথবা স্যাম্পল যদি অনেকগুলো হয় তাহলে আরেকটা বোর্ডে, সেম সাইজের বোর্ডে আমাদের স্যাম্পল গুলো একই আকারে কেটে কেটে লাগাতে হয়। ওকে, তারপরে ক্লাম্পটা কি করা হয়, ক্লাম্পটা মেশিনে লাগানো হয়। ক্লাম্পটা কি করা হবে, মেশিনে লাগানো হবে। তো মেশিনে কি করতেছে, মেশিন তো ঘুরতেছে এবং এখান থেকে লাইট এক্সপোজ হচ্ছে। তো আমার ক্লাম্পটা কিরকম দেখতে, আমার ক্লাম্পটা দেখতে এরকম যে এখানে ক্লাম্পটা এরকম। তো এখন এখানে অল্প একটু জায়গা ফাঁকা আছে তাই না, আমরা দেখেছি। তাহলে সেই একটু জায়গায় কি হচ্ছে, আলোটা পড়তেছে এবং ফেড করতেছে। এখন এটাকে চেঞ্জ করে দেওয়া যায় অবস্থানটাকে, অর্থাৎ এই ফাঁকা জায়গাটাকে, সেটা ডিপেন্ড করছে বায়ার কত সময় ধরে চায় এবং কতগুলো ভেরিয়েশন চায়। বায়ার এরকমও চাইতে পারে যদি শুধু 24 ঘন্টা আমাকে দিয়ে দেন তাহলে শুধু একটা ফেডিং, বা তারা যদি বেশি চায় তাহলে একটা হতে পারে কত ঘন্টায়, 6 ঘন্টায় একটা হতে পারে, 21 ঘন্টায় একটা হতে পারে, 24 ঘন্টায়, এরকম করে স্পেসিমেন আমরা দেখবো একই সাথে। দেখার পর আমরা কি করতেছি, বের করে গ্রে স্কেলে আমরা কালার ফেডিংটা দেখতেছি। কালার ফেডিং ইজ নট সো ইম্পর্টেন্ট, আমরা যেটা দেখতেছি যে আমার যে স্যাম্পলটা আমি দিয়েছি সেটার ফেডিং, 4টা ফেডিং কিরকম হয়েছে এবং ব্লু স্কেলের যে 4টা ফেডিং সেটা কিরকম হয়েছে, অর্থাৎ কোনটার সাথে কোনটার মেলে। তো যেটার সাথে যেটার মেলে তাহলে আমার ফেব্রিকটা যেরকম ভাবে ফেডিং হয়েছে ব্লু স্কেলের 1 থেকে 8-এর মধ্যে যেটার সাথে মেলে তাহলে আমার গ্রেডিংটা হবে সেটাই। তো এই ছিল আমাদের যে ব্লু স্কেলের কথা, লাইট ফাস্টনেস এর কথা। এখন আমি একটু আবার শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা কি বুঝতে পেরেছো কিনা তোমাদের কাছে একটু শুনি।